সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমি আমার আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমরা বর্তমানে কোভিড-19 ভাইরাসটির কারণে আমরা সবাই কম বেশি গৃহবন্দী। আমরা সবাই একসঙ্গে গৃহবন্দিত্বের মধ্যে দিয়ে সময় কাটছে আমাদের। তারপরেও আমাদের পড়াশোনাটা বন্ধ রাখলে চলবে না, বা আমাদের পড়াশোনাকে বন্ধ করার কোনো সুযোগ নেই। কারণ আজ হোক অথবা কাল হোক, আমরা বেঁচে থাকলে একদিন পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এই পরিস্থিতিতে আমাদেরকে যার যার ঘরে থাকতে হবে, নিজ নিজ সেফটি নিজের কাছে রাখতে হবে এবং পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যেতে হবে। তো আমরা আমাদের হিসাব বিজ্ঞান বই থেকে একটা নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে নিজের ক্লাসের দিকে চলে যাই। শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে রাখছি। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচে আমার ফোন নাম্বার এবং ইমেইল নাম্বার দুটোই রয়ে যাচ্ছে। যদি কারো প্রয়োজন পড়ে, আমার লেকচার শেষে, আমার ক্লাস শেষে যদি তুমি কিছু বুঝতে না পারো, তো আমাকে আমার নম্বরে ফোন করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। চাইলে আমার মেইল করতে পারো, অথবা খুব স্বাভাবিকভাবে আমার ফোনেও ফোন করে জানাতে পারবে তোমার সমস্যা। আমি আমার সাধ্যমতো তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে ক্লাসটা হবে নবম ও দশম দুই শ্রেণীর জন্যই, যেহেতু দুই শ্রেণীতে একটাই বই আমরা পড়াই। তো সেক্ষেত্রে নবম এবং দশম উভয় শ্রেণীর জন্যই আমাদের এই আজকের ক্লাসটা। 4 নম্বর অধ্যায়। আমি চেষ্টা করব 20 মিনিটের মধ্যে শেষ করার। যদি কিন্তু 2-1 মিনিট কম বা বেশি, বা 2-4 মিনিট কম বেশি হলেও হতে পারে, তো সেটা তোমরা তোমাদের মতো করে মেনে নিবে আশা করি। আসো আমরা শুরু থেকে একটা ছবি দেখি। দেখো, এটা চিনতে কারো অসুবিধা হওয়ার কথা না। এটা অনেকগুলো টমেটো একসঙ্গে, তাই তো? এরপরে আসো, অনেকগুলো সবজি, টমেটো, পাশাপাশি দেখো অনেকগুলো সবজি আছে। ঠিক নিচের ছবিটাতে দেখো একটা গাড়ি, বেশ দামি গাড়ি, এপাশে আরেকটা ফার্নিচার। এবার আসো আমরা সবগুলোর দাম দেখি। 1 কেজি টমেটো 60 টাকা। যেহেতু বাজার দর কম বেশি ওঠানামা করে, সেক্ষেত্রে আজকে কত বাজার দর ছিল এটা বলা কঠিন। তারপরেও 1 কেজি টমেটো কম বেশি করে আমরা 60 টাকা বলতে পারি, অথবা সবজি আমরা 40 টাকা করে বলতে পারি। কম বেশি সবগুলো সবজি 40 টাকা করে, 40 টাকা বা এদিকে 40 টাকার একটু কম বা একটু বেশি হতে পারে। কিন্তু এই গাড়িটা কিনতে আমাদের 7 লাখ টাকার মতো প্রয়োজন। আবার এই ফার্নিচারটা কিনতে, এই আলমারিটা কিনতে আমাদের 1,10,000 টাকা প্রয়োজন। তাহলে আমরা যদি দামগুলোর দিকে তাকাই, তাহলে একটা 60 টাকা, একটা 40 টাকা, একটা 7 লাখ টাকা, আবার একটা 1,10,000 টাকা। তার মানে কোনোটায় অনেক বেশি টাকা লাগছে, আবার কোনোটাতে অনেক কম টাকা লাগছে। এটার উপরে ভিত্তি করেই আসলে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমরা এরকম 2 ভাগে ভাগ করেছি। তো আমরা এই ক্লাসটা শেষ করে আমরা যে জিনিসগুলো জানতে পারবো, সেটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমরা একটা ধারণা পাবো, আর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের আমরা পার্থক্যটা বুঝতে পারবো, যে আসলে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে। আসো আরেকটা ছবি দেখি। একটা ফ্রিজ, ঠিক তো? বেশ দামি একটা ফ্রিজ। এবার যদি এই ফ্রিজটাকে আমি খুলে দেই, তো দেখতে পাবা এই ফ্রিজের ভেতরে অনেক রকমের পণ্য আছে, এবং যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলোর কোনোটার দামই ফ্রিজের সমান নয়, বা ফ্রিজের কাছাকাছিও না। যেমন আমরা যে কোনো সবজি আছে, এখানে ড্রিঙ্কস আছে, বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে, বিভিন্ন রকমের সবজি বিভিন্ন জায়গায় আছে, একটা কেকও দেখা যাচ্ছে। এরকম যে জিনিসগুলো আছে, এগুলোর কোনোটির দামই এই ফ্রিজটির চেয়ে বেশি নয়। তো এটার উপরে ভিত্তি করে যদি আমরা একটুখানি দেখতে যাই, তাহলে কি দেখা যায়?
দেখো, ফ্রিজটা থেকে আমরা যে সুবিধাটা পাই সেটা দীর্ঘমেয়াদী, কিন্তু ফ্রিজের ভেতরের যে জিনিসগুলো আছে লাইক সবজি ফল মূল এগুলো থেকে আমরা যে সুবিধাটা পাই সেটা হচ্ছে স্বল্পমেয়াদী। আবার পুনরাবৃত্তির সংখ্যা ফ্রিজের ক্ষেত্রে এটা অনিয়মিত। আমার জানা নাই যে কোনো ব্যক্তি ফ্রিজ প্রতি মাসে বা প্রতি 6 মাস পরে অথবা প্রতি 3 মাস পরে কেউ ফ্রিজ কেনে। একবার ফ্রিজ কিনলে সেটা সাধারণত কম বেশি 5 বছরের আগে কেউ আবার নতুন করে কেনে না, তার মানে এটা অনিয়মিত। কিন্তু এ পাশের যে ফলমূল শাকসবজি, যেটা সংসার পরিচালনা করতে গেলে বা সংসারের জন্য প্রতিনিয়ত প্রয়োজন হয়। আবার টাকার পরিমাণের ক্ষেত্রেও একটা বিরাট পার্থক্য আছে। যেমন ফ্রিজটা কিনতে অনেক বেশি টাকার দরকার, বড় অঙ্কের অর্থের প্রয়োজন, কিন্তু এইগুলো কিনতে আমাদের ছোট অঙ্কের অর্থের প্রয়োজন। আসলে এই 3টা ধাপের উপরে ভিত্তি করে আমরা ভাগ করি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো লেনদেনকে এইভাবে আমরা বলছি, একটাকে বলছি মূলধন জাতীয় লেনদেন, আরেকটাকে বলছি মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধন জাতীয় লেনদেন কি? মূলধন জাতীয় লেনদেনকে আমরা আবার ভাগ করেছি 2 ভাগে। একটা হচ্ছে প্রাপ্তি বা আয়, আরেকটা ব্যয়। তেমনি মুনাফা জাতীয় লেনদেনকে আমরা 2 ভাগে ভাগ করছি, প্রাপ্তি বা আয়, আরেকটা প্রদান বা ব্যয়। তাহলে মূলধন জাতীয় লেনদেন 2 প্রকার, আবার মুনাফা জাতীয় লেনদেনও 2 প্রকার। আমরা পরবর্তীতে দেখব যে কোনটা কিভাবে বলা যায়। দেখো, মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত লেনদেন অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। আরেকবার, যে সমস্ত লেনদেন অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। এখানে 3টা কথা বারবার করে উল্লেখ করা হচ্ছে বা বারবার করে আমিও বলে দিচ্ছি তোমাকে, যে অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। আসো এবার আমরা কয়েকটা মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ দেখি। আসবাবপত্র ক্রয়, খুব স্বাভাবিকভাবে এটা অনিয়মিত, টাকার পরিমাণও অনেক বেশি। আবার একবার আসবাবপত্র কিনলে অনেক দিন কিনতে হয় না, তার মানে 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায়। ভূমি ক্রয়, ভূমির ক্ষেত্রেও ঠিক একই কথা, অর্থাৎ জমি ক্রয়। ভূমি যদি কেউ বুঝতে না পারো সেক্ষেত্রে জমি ক্রয় বলতে হবে। জমির ক্ষেত্রেও ঠিক একই কথা, এটাও টাকার পরিমাণ বড়, 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় এবং এটাও অনিয়মিত, কেউ প্রতিদিন ভূমি কেনে না। দালান কোঠা ক্রয়, মেশিন ক্রয়, গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয়, স্থায়ী সম্পদ। এক কথায় আমরা যেটাকে বলতে পারি স্থায়ী সম্পদ, অর্থাৎ এখানে যে ওপরে যেগুলো দেখানো হয়েছে, আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, মেশিন, গাড়ির ব্যাটারি ও টায়ার, এগুলো সবগুলোই হচ্ছে আসলে স্থায়ী সম্পদ। অর্থাৎ স্থায়ী সম্পদকে আমরা মূলধন জাতীয় লেনদেনের মধ্যে রাখতে পারি, মূলধন জাতীয় লেনদেন। এবং আরেকটা কথা, এটা নিয়ে একটু সমস্যা হবে, সেটা হচ্ছে স্থায়ী সম্পদের অর্জন ব্যয়। এখন অর্জন ব্যয় বলতে আসলে কোন ব্যয়গুলোকে বোঝানো হয়? তো স্থায়ী সম্পদের অর্জন ব্যয় হচ্ছে সেইগুলো যেসব স্থায়ী সম্পদ কেনার পর থেকে সেটা ব্যবহার উপযোগী হওয়ার পূর্ব পর্যন্ত। এখন আমি যদি কোনো কারণে বিদেশ থেকে কোনো একটা সম্পদ বা একটা মেশিন কিনে নিয়ে আসি, সেই মেশিনটা কিনে এনে আমার প্রতিষ্ঠানে সেট আপ করার আগে পর্যন্ত, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী হওয়ার আগে পর্যন্ত যা যা খরচ ছিল সব ওই স্থায়ী সম্পদের ব্যয়। এরপরে আসো মূলধন আনায়ন, বা একটা প্রতিষ্ঠানে মালিক কখনো মূলধন প্রতিদিন আনে না, আনে কি? অবশ্যই না। সেক্ষেত্রে মূলধন আনায়ন এটাও অনিয়মিত, 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় এবং মালিক মূলধন আনলে সে টাকার অঙ্কটা অনেক বড় হয়। আবার ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মোট টাকা। এবার আসি মুনাফা জাতীয় লেনদেন। দেখো, মুনাফা জাতীয় লেনদেন তো বলা হচ্ছে যে সমস্ত লেনদেন নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং 1 বছরের কম সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। আরেকবার, যে সমস্ত লেনদেন নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং 1 বছরের কম সময় ধরে সুবিধা পাওয়া যায় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে।
এখানে তিনটা কথা আরেকবার উল্লেখ করার জন্য, ঠিক মূলধন জাতীয় লেনদেনের জাস্ট বিপরীত। এটা নিয়মিত মূলধন জাতীয় লেনদেন ছিল অনিয়মিত, এখানে টাকার পরিমাণ ছোট, ওটা ছিল টাকার পরিমাণ বড়, এবং এখানে 1 বছরের কম সময় ধরে সুবিধা পাওয়া যায়, ওখানে বলা হয়েছিল 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায়। আসো এবার কয়েকটা উদাহরণ দেখি। বেতন, আমার প্রতিষ্ঠানের যে কর্মচারীটি কাজ করে তাকে যদি আমি প্রতিনিয়ত বা প্রতি মাসে আমাকে বেতন দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রতিদিন আমাকে মজুরিও দিতে হয়। ভাড়া, আমরা যে বাসায় ভাড়া থাকি বা তুমি যে বাসায় ভাড়া থাকো, সেই ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত প্রতি মাসে মাসে আমাদেরকে ভাড়া প্রদান করতে হয়। ক্রয় পরিবহন, পণ্য যতবার আমি ক্রয় করব প্রত্যেকবার আমার প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য পরিবহন খরচ আমাকে প্রদান করতে হবে। বিক্রয়, একটি প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস বিক্রয়। যদি সেটা ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে মূল আয়ের উৎস হচ্ছে বিক্রয়। তো বিক্রয়ের ক্ষেত্রে আমরা বিক্রয় আমাদের নিয়মিত আয়। উপভাড়া, এটা নিয়ে অনেকেরই মনে সমস্যা থাকতে পারে। উপভাড়া এক কথায় বলি সাবলেট। আরও একটু ভালো করে বুঝিয়ে বললে, আমি কোনো কারণে একটা রুম ভাড়া নিয়ে বা আমি 3 রুমের একটা বাসা ভাড়া নিয়ে কোনো কারণে যদি আমি অন্যকে আরেকটা রুম ভাড়া দিই, সেটাকে বলে উপভাড়া। অর্থাৎ মালিকের কাছ থেকে না, ভাড়াটিয়ার কাছ থেকে আরেকবার ভাড়া নেওয়া, সেটা হচ্ছে উপভাড়া। এটা এক প্রকারের প্রাপ্তি বা আয়। বাট্টা প্রাপ্তি, ব্যাংক সুদ, প্রতি মাসে মাসে ব্যাংক আমাকে সুদ দেয়। বিনিয়োগের সুদ প্রতি মাসে মাসে আমরা পাই। কমিশন প্রাপ্তি, এটাও প্রতি মাসে মাসে হয়। ডাক ও তার প্রতি মাসে মাসে হয়, দিতে হয়। টেলিফোন বিল প্রতি মাসে মাসে আমাকে দিতে হয়। এবার আসো আমরা কয়েকটা লেনদেন থেকে দেখব এটা মূলধন না মুনাফা জাতীয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আসো একটুখানি বিশ্লেষণ করে দেখি যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ কি হতে পারে। যদি কেউ ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ নেয় সেক্ষেত্রে অবশ্যই সেটা 5 বছর বা 10 বছর এরকম বিভিন্ন সময়ের জন্য নিয়ে থাকে, তার মানে এটা দীর্ঘমেয়াদী। এবং এখান থেকে 1 বছরের মানে 5 বছর বা দীর্ঘমেয়াদী লেনদেন, এবং টাকার পরিমাণও অনেক বড়, 1 লাখ টাকা। এবং এটা অনিয়মিত, কেউ প্রতিদিন ব্যাংক থেকে লোন নেয় না, তাই তো? তার মানে এটা একটি মূলধন জাতীয় লেনদেন। কিন্তু পণ্য বিক্রয়, একটি প্রতিষ্ঠানকে প্রতিদিন তার পণ্য বিক্রি করতে হচ্ছে, তার মানে এটি নিয়মিত লেনদেন। সুতরাং এবং এটা 1 বছরের কম সময়ের জন্য হবে, সুতরাং এটাকে আমরা বলতে পারবো মুনাফা জাতীয় লেনদেন। পুরাতন গাড়ি বিক্রয়, দেখো উপরেরটা ছিল বিক্রয় কিন্তু নিচেরটা পুরাতন গাড়ি বিক্রয়। পুরাতন গাড়ি আমরা প্রতিদিন বিক্রি করি না, তার মানে এটা মূলধন জাতীয় লেনদেন, এটা মুনাফা জাতীয় লেনদেন। দেখো উপরের পণ্য বিক্রয়টা হচ্ছে আসলে মুনাফা জাতীয় লেনদেন, কিন্তু পুরাতন গাড়ি বিক্রয় আবার মূলধন জাতীয় লেনদেন। 4 নম্বর সুদ প্রাপ্তি। আমরা সুদ প্রাপ্তির ক্ষেত্রে একটুখানি প্রবলেম হতে পারে, স্যার সুদ তো আমরা বছরে একবার পাই। না, আমরা একবার পাই না, বছরে আমরা প্রতি মাসে মাসে। এখন ধরো জানুয়ারির 1 তারিখে যদি আমরা 1 লাখ টাকা ব্যাংকে রাখি এবং 12% হারে সুদ পাই, তাহলে ডিসেম্বর মাসে গিয়ে আমরা পাবো 12,000 টাকা। তার মানে কি আমরা ডিসেম্বর মাসের টাকা পেলাম? না, আমরা সারা বছরের টাকাটাই ডিসেম্বর মাসে পেয়েছি। অর্থাৎ জানুয়ারি মাসে তুমি 1,000 টাকা অর্জন করেছো, ফেব্রুয়ারি মাসে তুমি 1,000 টাকা অর্জন করেছো, মার্চ মাসে তুমি 1,000 টাকা অর্জন করেছো। সুতরাং এটাও এক প্রকারের নিয়মিত আয়, সুতরাং এটাও মুনাফা জাতীয় লেনদেন। আমরা একটু বাড়ির কাজের দিকে মনোযোগ দেই, খুব বিশেষ কিছু না। আমি শুরুতে যে আমার ফোন নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আমার মেইল আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, তুমি তেমন কিছু দরকার নাই। তুমি তোমার বই দেখে যে কোনো 10টা মূলধন আর মুনাফা জাতীয় লেনদেনের উদাহরণ লিখে তুমি আমাকে আমার হোয়াটসঅ্যাপে পারো, আমার ফেসবুকে চাইলে ফেসবুকে দিতে পারো, নইলে মেইলে আমাকে দেখাবা। তুমি তোমার নাম কোড লিখে মেইলে দেখাবা। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।